Welcome to the history class of Study Gist, the world of educational solutions. আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিংশ শতকে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এর আগের কতগুলো ক্লাসও আমরা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা পড়ব সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণের চরিত্র। আমরা আজকের ক্লাসে ছাত্র আন্দোলনের একটা অন্য দিক নিয়ে আলোচনা করব। সেটা কোন দিক না, সেটা হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলন, অর্থাৎ ছাত্রদের মধ্যে যে বিপ্লবী সংগ্রাম বা যে বিপ্লবী মানসিকতা দেখা দিয়েছিল সেই নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব স্বদেশী আন্দোলনের বৈশিষ্ট্য। তৎকালীন সময় অর্থাৎ স্বাধীনতার পূর্ববর্তী সময় স্বদেশী আন্দোলনের কি বৈশিষ্ট্য ছিল সেই নিয়েও আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আজকের ক্লাসে আমরা একটা নতুন জিনিস জানবো, সেটা হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটি। আমরা এরকম সোসাইটি বা সংগঠন, বেশ কতগুলো সোসাইটি এবং সংগঠনের নাম কিন্তু আগেও পড়েছি। আজকের ক্লাসে আমরা একটা নতুন সোসাইটি সম্পর্কে জানবো, সেটার কি নাম অ্যান্টি সার্কুলার সোসাইটি। দেখো এখানে পাশেই আমরা দেখতে পাচ্ছি কত খ্রিস্টাব্দ না 1905 খ্রিস্টাব্দে। নেক্সট আমরা কি জানবো না বেঙ্গল ভলেন্টিয়ার্স। বেঙ্গল ভলেন্টিয়ার্স কত খ্রিস্টাব্দে না 1912 খ্রিস্টাব্দে। অর্থাৎ প্রায় বলতে পারো সমসাময়িক দুটো আমরা সোসাইটি বা অ্যাসোসিয়েশনের কথা কিন্তু জানবো। তারপরে আমরা পড়বো হচ্ছে বিপ্লবী আন্দোলনের কিছু নেতা ও নেত্রীর সংক্ষিপ্ত পরিচয়। তোমাদের যদি আমি এখনই বলি, আচ্ছা বলো তো বিপ্লবী আন্দোলনের একজন নেতার নাম, তোমরা কিন্তু চট করে তোমাদের আগের পড়া থেকেই তোমরা বলতে পারবে ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, বলতে পারবে তো। আমরা আজকে এরকমই কিছু বিপ্লবী নেতা, শুধুমাত্র নেতা না নেত্রী অর্থাৎ মহিলারাও কিন্তু বিপ্লবী আন্দোলনে তৎকালীন সময় যুক্ত ছিলেন, তাদের কিছু সবার না কিছু কিছু নেতা এবং নেত্রীর কথা আমরা আজকের ক্লাসে জানবো। নেক্সট আমরা জানবো হচ্ছে রশিদ আলী দিবস, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, কবে কখন রশিদ আলী দিবস পালন করা হয় এইসব বিষয় নিয়েও আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আজকের ক্লাসে তোমরা শুরুতেই বুঝতে পারছো যে আজকের ক্লাসে যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গায় আমরা চলে এসেছি। আজকের ক্লাসটা শুরু করার আগে তোমাদের মনে করে দিতে চাই আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার সাহায্যে তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারবে। প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল, লাইক করো আমাদের ফেসবুক পেজে, তোমরা টেলিগ্রাম গ্রুপেও জয়েন হতে পারবে নিচের এই লিঙ্কটির সাহায্যে, তোমরা ইনস্টাগ্রামেও আমাদের ফলো করতে পারবে এবং তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারবে নিচের এই নাম্বারটির মাধ্যমে। ফর মোর ইনফরমেশন প্লিজ লগ ইন www.studygist.in। যেমনি তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্টাডি জাস্টের অ্যান্ড্রয়েড অ্যাপটি তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। এই অ্যাপটি অবশ্যই ডাউনলোড করে রাখবে, কারণ তোমাদের শুধুমাত্র হিস্ট্রি না, যে কোনো সাবজেক্টের যে কোনো ধরনের ক্লাস কিন্তু এই অ্যাপসের মাধ্যমে প্রোভাইড করা হবে। এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়ার পর তোমাদের মোবাইল ডিসপ্লেতে ঠিক এইরকম দেখাবে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতে এরকম। প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করবে। বেল আইকন প্রেস করার ফলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে যখনই আমাদের নতুন কোনো ভিডিও আপলোড করা হবে। আমাদের ফেসবুক পেজটি দেখতে এরকম, প্লিজ লাইক করো আমাদের ফেসবুক পেজে। চলো এবার বেশি দেরি না করে আজকের টপিকটি আমরা শুরু করি। আজকের টপিকের শুরুতেই, ক্লাসের শুরুতেই আমরা বললাম যে আজকে আমরা ছাত্র আন্দোলনের কি দেখব না সশস্ত্র বিপ্লবী দিকটি নিয়ে আলোচনা করব। তাহলে একদম যেরকম বলা তেমনি কাজ। তাহলে আজকে আমরা আলোচনা করছি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণের চরিত্র। কখন হয়েছিল ঘটনাটা না বিংশ শতকে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের চরিত্র বিশ্লেষণ করলে আমরা কিছু বৈশিষ্ট্য দেখতে পাই বা কিছু বৈশিষ্ট্য আমাদের চোখে পড়ে। কি বৈশিষ্ট্য না, 1 নম্বর, ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলন থেকে ছাত্র আন্দোলনের জন্ম হয়। অর্থাৎ ব্রিটিশ বিরোধী
যে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন থেকে ক্রমে ক্রমে কি হয় না, সেই আন্দোলন থেকে ক্রমে ছাত্র আন্দোলনের জন্ম হয়। অর্থাৎ ব্রিটিশ বিরোধী যে অসন্তোষ মানুষের মনের মধ্যে ছিল, সেই অসন্তোষটা কি হয়েছিল, ছাত্রদের মধ্যেও সঞ্চিত হয়েছিল। এবং একটা যে ব্রিটিশ বিরোধী অসন্তোষ, সেই অসন্তোষ থেকে কিসের জন্ম হয় না, ব্রিটিশ বিরোধী অসন্তোষ থেকে ছাত্র আন্দোলনের জন্ম হয়। ব্যক্তিগত ও স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ক্রমে সংঘবদ্ধ, সংগঠিত ও সশস্ত্র ছাত্র আন্দোলনের রূপ দেয়। দেখো নেক্সট পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। কিভাবে ইম্পর্টেন্ট না, বলছে ব্যক্তিগত ও স্বতঃস্ফূর্ত, অর্থাৎ একজন মানুষের ক্ষোভ থেকে ক্রমে ক্রমে কি হলো না, সেটা ছড়িয়ে পড়তে পড়তে এরকম একটা গণ আন্দোলনের রূপ নিল। মানে হঠাৎ করে একদিনে যে গণ আন্দোলন হয়েছিল সেটা কিন্তু না, দিনের পর দিন মানুষের মধ্যে রাগ, ক্ষোভ এগুলো জমেছিল, এবং সেই জমা রাগ আর ক্ষোভ থেকে কি হলো, এত বড় একটা গণ আন্দোলনের রূপ নিল। গণ আন্দোলন কি প্রথমেই সশস্ত্র হয়েছিল? একদম না। আমরা এই চ্যাপ্টারটার শুরুতে বুঝতে পেরেছি গণ আন্দোলন প্রথমে সশস্ত্র রূপ নেয়নি, কিন্তু যত দিন গেছে তত কি হয়েছে, মানুষের রাগ আর ক্ষোভ মানুষ ধরে রাখতে পারেনি। যখন ধরে রাখতে পারেনি তখনই সেটা কি হয়েছে না, সশস্ত্র ছাত্র আন্দোলনের রূপ নিয়েছে। দেখো তোমরা যদি গল্পের মতো করে জিনিসগুলোকে বুঝে নাও এবং মনে রাখো, তাহলে দেখবে পরীক্ষার সময় তোমাদের মুখস্থ করতে হবে না, একদম তোমরা এরকম গল্পের ছলেই কিন্তু সমস্ত কোশ্চেনের অ্যান্সার লিখে আসতে পারবে। আর গল্পের মতো করে লিখলে যে নম্বর পাওয়া যায় না, এই ধারণাটাও কিন্তু একদম ভুল। তোমরা যেটা বুঝেছো সেটাই যদি তোমরা পরীক্ষার খাতায় লেখো, তোমরা দেখবে যারা মুখস্থ করে লেখে বা মুখস্থ করে ডিটো না বুঝে লিখে দেয়, তাদের থেকে কিন্তু তোমরা অনেকটা বেশি নম্বর স্কোর করবে। তাহলে আমরা আজকে বুঝলাম প্রথম ক্লাসেই যে ছাত্র আন্দোলন সশস্ত্র বিপ্লবী রূপ কেন নিয়েছিল। নেক্সট হচ্ছে যে ছাত্র আন্দোলনের নেতৃত্ব জাতীয় নেতাদের হাতে থাকায় জাতীয় বা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের প্রথম সারি থেকে ছাত্ররা অগ্রগামী ভূমিকা পালন করেছে। অর্থাৎ ছাত্র আন্দোলনের নেতা, দেখো যে কোনো আন্দোলনের সময় কিন্তু একজন আমাদের নেতার দরকার। অর্থাৎ কোনো আন্দোলন হবে, তার কোনো নেতা থাকবে না, তাহলে সেই আন্দোলনটা কিন্তু সফলভাবে সঞ্চালিত হতে পারবে কি, পারবে না। তাহলে কি একজন নেতার দরকার। যে কোনো আন্দোলন একদম সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য কি দরকার, একজন কাণ্ডারি দরকার, অর্থাৎ একজন নেতা দরকার। ছাত্র আন্দোলনের নেতৃত্ব কি ছিল, জাতীয় নেতাদের হাতে থাকায়, অর্থাৎ যারা জাতীয় আন্দোলন সংগঠিত করেছিল। আচ্ছা, আমি যে বললাম জাতীয় আন্দোলন, তাহলে আমাকে বলো তোমরা নিজেরাই মনে করো যে এই সময় অর্থাৎ স্বাধীনতার পূর্বে জাতীয় বা গণ আন্দোলনের নাম বলো। কি বলবে তোমরা? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনে কি ছিল, জাতীয় এবং গণ আন্দোলন। তাহলে আমরা বুঝতে পারলাম যে জাতীয় নেতা বলতে যেখানে সমগ্র ভারতের আন্দোলনগুলোকে যারা সঞ্চালিত করেছিলেন তাদেরকে বলা হতো কি, জাতীয় নেতা, বা সমগ্র দেশের মানুষ যাকে নেতা হিসেবে গ্রহণ করেছিলেন তাকেও কিন্তু আমরা বলতে পারি কি, জাতীয় নেতা। তাহলে আমরা এখন এটুকুনি বুঝতে পারলাম যে জাতীয় নেতা বলতে কাদের বলা হচ্ছে, বা জাতীয় নেতা আঞ্চলিক নেতা থেকে কোন জায়গাটাতে আলাদা। তাহলে সেই সময় ছাত্র আন্দোলনের নেতৃত্ব জাতীয় নেতাদের হাতে থাকায় জাতীয় বা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের প্রথম সারিতে থেকে ছাত্ররা অগ্রগামী ভূমিকা পালন করেছিল। অর্থাৎ সেই সময় ছাত্র আন্দোলন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখন আমরা তোমাকে একটুখানি প্রিভিয়াসগুলো মনে করাই। জাতীয় নেতা বলতে একজন উদাহরণ দাও, তোমরা নিজেরাই নিজেদের খাতাতে লেখো কে হতে পারে। গান্ধীজি হতে পারেন। গান্ধীজি কিন্তু প্রথম দিকে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে জাতীয় নেতাদের মধ্যে আমরা একজনের নাম কিন্তু খুবই সহজে মনে করতে পারছি, এবং এই নামটা আমরা কিন্তু কখনোই ভুলি না, সেটা হচ্ছে গান্ধীজি। নেক্সট, জাতীয় মুক্তি আন্দোলনে বামপন্থী ও দক্ষিণপন্থী মতভেদ দেখা দিয়েছিল, এবং দেখা দিলে যখন দুটো মতবাদ আলাদাভাবে দেখা দিল তখন কি করলো, ছাত্ররা প্রগতিশীল ও বামপন্থী ভাবধারায় একাত্ম হয়ে
আত্মরক্ষা করেছিলেন। তাহলে যখন দুটো আলাদা আলাদা মতবাদ দেখা দিল, কি বামপন্থী আরেকটা কি দক্ষিণপন্থী, যখন দুটো মতবাদ দেখা দিল বা দু ধরনের কি বলবো চিন্তা ভাবনা এলো, তখন ছাত্ররা কি করলো, ছাত্রদের মধ্যে বামপন্থী ভাবধারা গ্রহণযোগ্যতাটা কি ছিল, বেশি ছিল। আমি যেটা বলে দিলাম তোমাদের যে বামপন্থী ভাবধারা গ্রহণযোগ্যতা বেশি ছিল, কি করে বুঝছি আমি, না দেখো এখানেই লেখাই আছে ছাত্ররা প্রগতিশীল ও বামপন্থী ভাবধারায় একাত্ম হয়ে অসীম আত্মরক্ষা করেছিল। এটা আত্মহত্যা না, এটা আত্মরক্ষা করেছিল। তাহলে কি হলো না, তারা আত্মরক্ষার জন্য বামপন্থী ভাবধারাটাকে বেছে নিল। তার মানে তৎকালীন সময় বামপন্থী ভাবধারার প্রতি মানুষের পৃষ্ঠপোষকতা কি হয়েছিল, বেড়েছিল। পৃষ্ঠপোষকতা মানে ভালো লাগা, সেই জিনিসটা কি হয়েছিল না, বেড়েছিল। নেক্সট, পরবর্তী পরিস্থিতিতে একমাত্র বাংলার ছাত্ররাই প্রথম ধর্মনিরপেক্ষ আর অসাম্প্রদায়িক মানসিকতা নিয়ে সশস্ত্র আন্দোলন করেছিল। আমি তোমাদের প্রথমেও বলেছিলাম তৎকালীন সময় অর্থাৎ স্বাধীনতার পূর্ববর্তী সময় কিন্তু বাংলা অনেকটা এগিয়ে ছিল। কিসে, শিক্ষাতে, সংস্কৃতিতে, আন্দোলনে, অর্থাৎ শিক্ষিত মানুষের যে আন্দোলন সেটা কিন্তু বাংলাতে বেশ ভালোভাবে ছড়িয়ে পড়েছিল এবং সেটা কি ছিল, সেটা এফেক্টিভ ছিল। এফেক্টিভ মানে তার থেকে একটা ভালো ফলও মানুষ পাচ্ছিল, আন্দোলন করে একটা পরিবর্তন আসছিল। এবং দেখো শুধুমাত্র বাংলার কথা, আবার ছাত্র আন্দোলনও এলো যে বাংলার ছাত্ররা প্রথম কি করেছিল না, ধর্ম নিরপেক্ষ অর্থাৎ ধর্মকে আন্দোলনের মাঝে আনেনি, সব ধর্ম মিলে অসাম্প্রদায়িক মানসিকতা নিয়ে কি করেছিল না, সশস্ত্র আন্দোলন করেছিল। তার মানে বুঝতেই পারছো সেই সময় বাংলার ছাত্ররাই হোক বা নেতারাই হোক আন্দোলনের ক্ষেত্রে কিন্তু একটা উল্লেখযোগ্য দাবি রেখেছিল। নেক্সট চলো আমরা নেক্সট জায়গাটা দেখি। নেক্সট জায়গা চলে এলো আমাদের পরীক্ষা ওরিয়েন্টেড, অর্থাৎ পরীক্ষায় কি প্রশ্ন আসবে। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণের চরিত্র আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের 2 নম্বর বা 3 নম্বরের থেকেও বেশি চান্স হচ্ছে 4 নম্বর বা 5 নম্বরের আসার। অর্থাৎ এটা কিন্তু তোমাদের ওই বিশ্লেষণমূলক প্রশ্ন বলতে পারো বা বড় প্রশ্ন বলতে পারো। এই প্রশ্নটা যেইভাবে আমি তোমাকে গল্পের মতো করে জাস্ট পয়েন্টগুলো আলোচনা করলাম, তোমরাও একদম কোনো কঠিনভাবে না করে গল্পের মতো করে পয়েন্টসগুলো আলোচনা করবে, তাহলেই কিন্তু তোমাদের 5 নম্বর বা 4 নম্বরের প্রশ্ন কিন্তু রেডি হয়ে যাবে। কেমনভাবে লিখবো সেটার জন্য তোমরা এই ক্লাসের পরে ক্লাস নোটস পেয়ে যাবে। নেক্সট আমরা আলোচনা করব স্বদেশী আন্দোলনের বৈশিষ্ট্য। এই যে আমরা দেখলাম সশস্ত্র বা বিপ্লবী ছাত্র আন্দোলন, তারপরে আমরা আগের ক্লাসে অনেকগুলো আন্দোলন কিন্তু পড়েছিলাম। এবার আমরা পড়ব স্বদেশী আন্দোলন, অর্থাৎ দেশের মধ্যে যে আন্দোলনগুলো হয়েছিল তার কি বৈশিষ্ট্য। স্বদেশী আন্দোলনের সময় বিদেশি বর্ণ বয়কট ও উগ্র জাতীয়বাদের উন্মেষ ছাত্রদের সশস্ত্র আন্দোলনে অংশগ্রহণের প্রেরণা দেয়। দেখো আমরা কিন্তু স্বদেশী দ্রব্য বর্জন এই জিনিসগুলো অনেক আগে থেকেই পড়ে আসছি যে কি হয়েছিল, বিদেশি দ্রব্য বর্জনের একটা বয়কট মানে কি, বয়কট মানে হচ্ছে বর্জন, অর্থাৎ বিদেশি দ্রব্য বর্জন করে কি করার কথা বলা হয়েছিল, স্বদেশী দ্রব্য ব্যবহারের কথা বলা হয়েছিল। এইভাবে আস্তে আস্তে এবং উগ্র জাতীয়তাবাদের উন্মেষ, এখন নতুন টার্ম পেলাম এবং তোমাদের মনে হচ্ছে এত কঠিন, তাই তো? এত কঠিন একদম নয়। উগ্র জাতীয়তাবাদ মানে কি বলতো, নিজের দেশের প্রতি অস্বাভাবিক ভালোবাসা। একটা কথা আমি বললাম, অস্বাভাবিক ভালোবাসা। দেখো মানুষ যখন কোনো কিছুকে ভালোবাসে সেটার জন্য তুমি ভালোবাসো, হ্যাঁ সেটাকে ছাড়া তুমি থাকতে পারবে না, কিন্তু মানুষ যখন কোনো জিনিসটাকে অস্বাভাবিকভাবে ভালোবাসে তখন তার জন্য কিন্তু কিছুই করতে পারে। হয়তো এটা হচ্ছে আমাদের একটা হিউম্যান সাইকোলজি, মানে মানুষের চিন্তা ভাবনা। ঠিক তেমনি উগ্র জাতীয়তাবাদ মানে হচ্ছে নিজের দেশের প্রতি অস্বাভাবিক ভালোবাসা।
ঠিক এই অস্বাভাবিক ভালোবাসা বা অতুলনীয় ভালোবাসা থেকে কি হয়েছিল, ছাত্ররা অর্থাৎ তোমাদের বয়সী শিশু, তোমাদের বয়সী কিশোর কিশোরীরা কি করেছিল, সেই সময় শুধু আন্দোলনে যোগ দেয়নি, কিন্তু দেখো লেখা আছে এখানে সশস্ত্র আন্দোলন অর্থাৎ অস্ত্র সমেত আন্দোলনে যোগ দিয়েছিল। তার মানে বুঝতে পারছো এই 13-14 বছর বয়সী একটা ছাত্রের মধ্যে এই সাহসটা আসার জন্য কতটা দেশের প্রতি ভালোবাসার প্রয়োজন হতে পারে। ঠিক সেই ভালোবাসাটা অর্থাৎ অস্বাভাবিক বা অতুলনীয় ভালোবাসাটাকেই বলা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। ঠিক অতটা ভালোবাসা ছিল বলেই কি হয়েছিল, একদম 13-14 বছরের ছোট ছোট ছেলে মেয়েরা কি হয়েছিল না সশস্ত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এখন যদি তোমাদেরই বলা হয় যাও রাস্তায় কোনো ঝামেলা হলে যাও তো ঝামেলাটা ঠিক করে আয়, তোমরা কি বলবে, লোকের ঝামেলায় আমি কেন পড়বো? এটা হচ্ছে আমাদের নিজেদের প্রতি ভালোবাসা, নিজেরা ঝামেলায় জড়াতে চাইছি না। তখনকার মানুষ নিজেকে না দেশকে সব থেকে বেশি ভালোবাসত। নেক্সট, এইভাবে পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র আন্দোলনের চরিত্র কি হয়েছিল, বদলে গেছিল। একটা কথা এখানে নোটিস করো, ছাত্র আন্দোলনের চরিত্র বদলে গেছিল, তার মানে ছাত্র আন্দোলনের চরিত্র আগে অন্য কিছু ছিল, নিশ্চয়ই সশস্ত্র বিপ্লবী ছিল না, তবে তুমি বলবো যে চরিত্রটা বদলে গেল। তাহলে ছাত্র আন্দোলন প্রথমে কেমন ছিল, ছাত্র আন্দোলন প্রথমে কিন্তু সশস্ত্র রূপ নেয়নি, পরবর্তীকালে ধীরে ধীরে কি হয়েছিল, সশস্ত্র রূপ কিন্তু নিয়েছিল। ঠিক এই কারণের জন্য এখানে বলা হয় চরিত্র বদলে গিয়েছিল, অর্থাৎ একটা শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন লাস্টের দিকে কি হয়েছিল, সশস্ত্র বিপ্লবী আন্দোলনের রূপ নিয়েছিল। নেক্সট, সমাজতন্ত্র, রুশ বিপ্লব। তোমরা রুশ বিপ্লব পড়েছো ক্লাস 9-এ। রুশ বিপ্লব, সাম্যবাদ, সাম্রাজ্যবাদ, বিপ্লববাদ ইত্যাদির প্রভাবে ছাত্ররা সশস্ত্র আন্দোলনে সামিল হতে শুরু করে। তোমরা যেমন আমি বললাম ক্লাস 9-এ পড়েছো, ঠিক সেই সময় তৎকালীন সময়ে একদম এই সমস্ত ঘটনাগুলো ঘটেছিল, যার ধারণা কিন্তু ছাত্রদের মধ্যে এসেছিল যে হ্যাঁ ওখানে এরকম হচ্ছে, তাহলে ওইভাবে যদি আমরা আমাদের এখানে বিপ্লবটাকে করি তাহলে কিন্তু আমরাও স্বাধীনতা পাবো। তোমরা বইয়ে পড়ছো, তারা সেই সমস্যাটাকে বা তারা সেই ঘটনাটাকে একদম চাক্ষুষ উপলব্ধি করেছিল। ঠিক সেই কারণে সমাজের মধ্যে সমাজতন্ত্র, দেন হচ্ছে রুশ বিপ্লব, দেন হচ্ছে সাম্রাজ্যবাদ বা সাম্যবাদ, এইসবের প্রভাব পড়েছিল। এবং এই সবের প্রভাব থেকে কি হয়, সশস্ত্র ছাত্র আন্দোলনে একটা রূপ নেয়। অর্থাৎ শান্তিপূর্ণভাবে যে ছাত্র আন্দোলনটা চলছিল, যখন ছাত্ররা দেখলো এর থেকে কোনো লাভ আমরা পাচ্ছি না, তখন কি হলো, সশস্ত্র আন্দোলনের রূপ নিল। তাহলে এইগুলো কি হলো, এগুলো হলো আমরা কি পড়ছি না স্বদেশী আন্দোলনের আমরা বৈশিষ্ট্য পড়ছি। আর আমরা এখানে একটা ছোট্ট করে ছাত্র আন্দোলনের যে ছবি সেটা আমরা সাইডে দেখতে পাচ্ছি। নেক্সট, প্রশ্ন কেমন আসবে, প্রশ্ন একদম সাধারণই আসবে, স্বদেশী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো। প্রশ্নটা তোমাদের এই ক্ষেত্রে 3 মার্কসের জন্য বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, 2 মার্কসের ক্ষেত্রে কম আসে, 3 বা যদি একটু বড় করে দেয় তাহলে সেক্ষেত্রে 4 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট আমরা পড়ছি অ্যান্টি সার্কুলার সোসাইটি। কত খ্রিস্টাব্দে হয়েছিল, 1905 খ্রিস্টাব্দে। কোন মাসে হয়েছিল সেটা আমরা আস্তে আস্তে জানবো। কে করেছিলেন, দেখো যখনই আমরা শুনি কোনো সোসাইটি আছে কে করেছিলেন, একটা মনের মধ্যে প্রশ্ন আসে। ঠিক এই প্রশ্নটা থেকেই আমরা আসছি, কে করেছিলেন না সতীশচন্দ্র প্রসাদ বসু। দেখো নামটা 3 ভাগে ভাগ করা, তোমরা সতীশচন্দ্র বসু বা সতীশচন্দ্র প্রসাদ লিখে দিলে কিন্তু হবে না, নামটা দেখো সতীশচন্দ্র প্রসাদ বসু, পুরো নামটাই লিখতে হবে। কেন আমি কথাটা বলছি, তোমরাও পড়ার সময় দেখবে সতীশচন্দ্র প্রসাদ বা সতীশচন্দ্র বসু হবে, মাঝে একটা কিছু তোমরা বাদ দেবে, সেই জন্য বলছি একটুখানি ধরে পড়বে। কত খ্রিস্টাব্দে, আমরা এখনই পড়লাম 1905 খ্রিস্টাব্দে। কত তারিখে না 4 নভেম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেছিলেন। দেখো তোমরা যদি নভেম্বর মাসটা মনে রাখো সেক্ষেত্রে 1905-এর ঠিক আগেরটাই আসছে 4, বুঝতে পারছো কথাটা। আমরা বললাম এখানে 1905-এ অ্যান্টি সার্কুলার সোসাইটি, আর নভেম্বর মাসে ডেটটা তোমার মনে পড়ছে না, সেক্ষেত্রে এই 5-এর আগের সংখ্যাটাই আসে 4, তাহলে কি হবে 4 নভেম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটি কি হয়েছিল, গঠন করা হয়েছিল। কে করেছিল না সতীশচন্দ্র প্রসাদ, না
সতীশচন্দ্র প্রসাদ বসু, পুরো নামটাই বলতে হবে। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জির আনুগত সতীশচন্দ্র প্রসাদ বসু কলকাতার রিপন কলেজে চতুর্থ বর্ষে পড়ার সময় এই সোসাইটি গঠন করেন। নেক্সট, এই কারণে সতীশচন্দ্র প্রসাদ বসুকে 1908 খ্রিস্টাব্দে পুলিশ গ্রেপ্তার করে জেলে পাঠায়। ঠিক কেন পাঠালো না, সোসাইটিটা দেখো 1905-এ গঠন করেছিল, আর জেলে কত খ্রিস্টাব্দে গেল, 1908-এ জেলে গেল। তখন তার শ্বশুর কৃষ্ণকুমার মিত্র অ্যান্টি সার্কুলার সোসাইটির সমস্ত দায়িত্ব নেন। এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন্সের মধ্যে মেন আসে কে গঠন করেছিলেন এবং কত খ্রিস্টাব্দে গঠন করা হয়েছিল। এই জায়গাটা থেকে ইম্পর্টেন্ট জায়গা এটুকুনি। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে এবং কে গঠন করেন? এই প্রশ্নটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ইম্পর্টেন্ট আসে, এবং সেক্ষেত্রে কত খ্রিস্টাব্দ বললে 1905 খ্রিস্টাব্দ বলে চলে আসবে না। যদি ডেটটা মনে থাকে অবশ্যই লিখবে 1905 খ্রিস্টাব্দে 4 নভেম্বর। এবং কে? সতীশচন্দ্র প্রসাদ না, সতীশচন্দ্র প্রসাদ বসু, পুরো নামটাই লিখবে। আমি বারবার করে বলছি, জায়গাটা কিন্তু ভুল তোমরা করো না। কত খ্রিস্টাব্দে এবং কে হবে, দুটো প্রশ্ন যদি একসাথে করে আসে সেক্ষেত্রে তোমাদের 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠনের মূল উদ্দেশ্য বা কারণ। কেন এই অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করা হয়েছিল না, জাতীয়তাবাদের নতুন উদ্যমকে কাজে লাগিয়ে জাতীয় শিক্ষা ব্যবস্থা তৈরি করা। অর্থাৎ শুধুমাত্র তোমার জাতীয় উদ্যম থাকলে হবে না, তার সাথে কি দরকার? শিক্ষার দরকার। সেই শিক্ষা ব্যবস্থা তৈরি করার মেন উদ্দেশ্য ছিল কার? অ্যান্টি সার্কুলার সোসাইটির। একদম ঠিক। বিদেশি শিক্ষাকে বয়কট করে দেশি শিক্ষায় আগ্রহ বৃদ্ধি করা, অর্থাৎ বিদেশি কায়দায় বিদেশি শিক্ষা না গ্রহণ করে দেশীয় কায়দায় বা দেশজ কায়দায় শিক্ষা গ্রহণ করার জন্য কি আগ্রহ বৃদ্ধি করা ছিল আরেকটি উদ্দেশ্য। বহু জাতীয় নেতাকে বঙ্গভঙ্গ বিরুদ্ধে স্বদেশী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে উৎসাহিত করা। শুধু নিজেরা না, অন্যান্য জাতীয় নেতাদেরও কি ছিল না, উৎসাহিত করা ছিল অ্যান্টি সার্কুলার সোসাইটির উদ্দেশ্য। বহিষ্কৃত ছাত্রদের বিদ্যাচর্চা সফল রাখা। অনেক সেই সময় কি হয়েছিল না, অনেক স্কুল কলেজ থেকে ছাত্রদের কি হয়েছিল, বার করে দেওয়া হয়েছিল। কেন না, স্বদেশী আন্দোলনের দ্বারা যুক্ত ছিল তাই। যাদের বার করে দেওয়া হয় তাদের বিদ্যাচর্চাকে সচল রাখাও ছিল কি অ্যান্টি সার্কুলার সোসাইটির উদ্দেশ্য। নেক্সট, কাইট সার্কুলার বন্দে মাতরম স্লোগান না দিতে বলা হয়। তাহলে কার্লাইট সার্কুলারে কি বলা হচ্ছিল না, বন্দে মাতরম স্লোগান দেওয়া হবে না। এর প্রতিও প্রতিবাদ জানিয়ে অ্যান্টি সার্কুলার সোসাইটিতে কি হয়, ছাত্রদের যোগদানের প্রেরণা দেওয়া হয়। তাহলে এই কয়েকটা জিনিস আমরা যেখানে পড়লাম, এগুলো কি হলো অ্যান্টি সার্কুলার সোসাইটির উদ্দেশ্য। নেক্সট, অ্যান্টি সার্কুলার সোসাইটির মূল উদ্দেশ্য বা কারণ যদি 3 নম্বরের থাকে, 2 নম্বরের থেকে আমি শুরু করছি। 2 নম্বর থাকলে কটা লিখবে? 2টো। 3 নম্বর থাকলে কটা লিখবে? 3টে। 4 নম্বর থাকলে 4টে। 4 নম্বরে বেশি বড় প্রশ্ন এই প্রশ্নতে হবে না। নেক্সট আমরা পড়বো হচ্ছে বেঙ্গল ভলেন্টিয়ার্স। কত খ্রিস্টাব্দে? প্রথমে অ্যান্টি সার্কুলার সোসাইটি 1905, বেঙ্গল ভলেন্টিয়ার্স হয়ে গেল কত? 1912। এগুলো একটু তোমাদের ধরে মনে রাখতে হবে। কোথায় হয়েছিল না, বরিশাল। তখন ঢাকা বরিশাল কিন্তু আমাদের ভারতের সাথেই অন্তর্গত ছিল বা ভারতেরই অংশ ছিল। সেই জন্য ভেবো না যে বাংলাদেশে হয়েছে আমরা কেন পড়ছি, একদমই না। সেই সময় কিন্তু বাংলাদেশও ভারতেরই অংশ ছিল। বরিশালে তরুণ শ্রীযুক্ত হেমচন্দ্র ঘোষ, এই হেমচন্দ্র ঘোষের ফটো দেখো আমরা দেখতে পাচ্ছি। অনেক পুরনো ফটো বলে এই ফটোটা কিছুটা পুরনো ধাঁচে, তোমরা দেখেই বুঝতে পারছো, কিন্তু ইনি ছিলেন হেমচন্দ্র ঘোষ, যিনি 1912 খ্রিস্টাব্দে, ভাবো 1912 খ্রিস্টাব্দের ফটো কত, আর আমাদের মধ্যে এখন আর ক্যামেরা ডিএসএলআর তো ছিল না, সেই জন্য ফটোটা একটু পুরনো ধরনের। খ্রিস্টাব্দে বেঙ্গল ভলেন্টিয়ার্স গঠন করেন। কাদের নিয়ে? বিপ্লবীদের নিয়ে। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকায় অবস্থিত।
এই জিনিসটা লক্ষ্য করবে, বরিশালে তৈরি হয়েছিল আর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। আমাদের খুব হয় সদর দপ্তর আমরা কি করি, ওই বরিশালই করে দিই, বরিশালে হয়েছিল তাহলে বরিশালই অবস্থিত। এইগুলো আমাদের ভুল হয় পরীক্ষার সময়, সেজন্য তোমাদের আমরা একবার করে এটা বলে দিচ্ছি। স্বামী বিবেকানন্দ, অরবিন্দ ঘোষ ও ব্রহ্ম বান্ধব উপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এই দলটি গঠন করেন। এই বিপ্লবী দলে তাকে সাহায্য করেছিল খগেন দাস, সুরেন বর্মন, কৃষ্ণ অধিকারী প্রমুখ বিপ্লবীরা। এই দুটো পয়েন্ট থেকে আমি দুটো জিনিস তোমাদের ক্লিয়ার করি। কাদের আদর্শে অনুপ্রাণিত হয়েছিল? স্বামী বিবেকানন্দ, অরবিন্দ ঘোষ এবং ব্রহ্ম বান্ধব উপাধ্যায় তাকে সাহায্য করেছিল। নামগুলো কিন্তু আলাদা। কি কি? একজনের আদর্শ অনুপ্রাণিত হয়েছিল, তাদের মধ্যে আমরা বিবেকানন্দের নাম পড়ছি, অরবিন্দ ঘোষের নাম পড়ছি। আর তাকে গঠন করতে, কি গঠন করতে? বেঙ্গল ভলেন্টিয়ার্স গঠন করতে সাহায্য করেছিলেন কারা? না খগেন দাস, দেন সুরেন বর্মন, কৃষ্ণ অধিকারী প্রমুখ বিপ্লবীগণ। এই দুটো জায়গা একটুখানি ধরে পড়বে। নেক্সট, বেঙ্গল ভলেন্টিয়ার্স কত খ্রিস্টাব্দে এবং কে গঠন করেন? খুব ইম্পর্টেন্ট। এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটাও বেশ ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন, বারবার এমসিকিউজ এর ক্ষেত্রে দেখবে তোমাদের আসছে। নেক্সট হচ্ছে জনহিতকর কাজের জন্য 1921-22 খ্রিস্টাব্দের মধ্যে সোশ্যাল ওয়েলফেয়ার লীগ, দেন শ্রী সংঘ, দেন ধ্রুবক সংঘ নামে সমাজ সেবামূলক প্রতিষ্ঠান গঠন করে। বেঙ্গল ভলেন্টিয়ার্স গঠিত হয়েছিল কত? 1912-তে, তাই তো? আর পরে 1921-22 খ্রিস্টাব্দে কি হলো? সোশ্যাল ওয়েলফেয়ার লীগ, শ্রী সংঘ এগুলো গঠিত হলো। কি উদ্দেশ্যে? না জনহিতকর কাজের উদ্দেশ্যে। ঢাকার বহু যুবক ও লীলা নাগ নামে মহিলা কর্মী পার্টির সদস্য হয়েছিলেন। এটা কিন্তু নাম, লীলা নাগ একজনের নাম। নেক্সট, এই দলের মাসিক পত্রিকার নাম হচ্ছে কি? বেনু। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, এই দলের মাসিক পত্রিকার নাম কি? 1928 খ্রিস্টাব্দ থেকে হেমচন্দ্র ঘোষ বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সর্বময় কর্তা হলো। দলের কারুর ব্যক্তিগত ভূমিকা ছিল না, তিনি সর্বময় কর্তা ছিলেন, কিন্তু তার ব্যক্তিগত মতামত কিন্তু দলের মধ্যে চলতো না, দলটা কিন্তু ছিল সবারই। নেক্সট, সুভাষচন্দ্র বসু বাংলায় বহু স্বেচ্ছাসেবককে নিয়ে বেঙ্গল ভলেন্টিয়ার্স গঠন করে। তার মানে আমাদের পশ্চিমবাংলাতে সুভাষচন্দ্র বসু বেঙ্গল ভলেন্টিয়ার্স গঠন করেছিলেন বা বেঙ্গল ভলেন্টিয়ার্সের শাখা গড়ে তুলেছিলেন, এটাও তোমরা বলতে পারো। নেক্সট দেখি আমরা প্রশ্ন কি আসবে। বেঙ্গল ভলেন্টিয়ার্সের মাসিক পত্রিকার নাম কি? কি নাম বলো? বেনু। ঠিক। কত নম্বরের প্রশ্ন? তোমরা প্রশ্নটা দেখেই বুঝতে পারছো 1 মার্কসের প্রশ্ন বা এমসিকিউস প্রশ্নের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এরপর ঢাকায় দলের প্রধান পরিচালকদের মধ্যে হেমচন্দ্র ছাড়াও, হেমচন্দ্র তিনি কি করেছিলেন? প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছাড়াও মীরা দাশগুপ্ত, মীরা দাশগুপ্তের নাম আমরা আগে পড়েছি কি? আগে আমরা পড়েছি, এর আগের ক্লাসে মীরা দাশগুপ্তের নাম পড়েছি, তোমরা দেখবে। জ্যোতিষ্ক জোয়ারদার অন্যতম। তাহলে এই যে নামগুলো আমরা পড়লাম, জ্যোতিষ্ক জোয়ারদার এবং মীরা দাশগুপ্ত, তারা কি ছিলেন? না তারা বেঙ্গল ভলেন্টিয়ার্সের একজন নেতা ছিলেন। সারা ভারতে বহু শাখা ছিল। 1930 খ্রিস্টাব্দ থেকে 35 খ্রিস্টাব্দের মধ্যে কিছু বিপ্লবী ছিলেন, যেমন দীনেশ গুপ্ত, বিনয় বসু, ভবানী ভট্টাচার্য। কি হয়েছিলেন? না বাংলাদেশের জেলে বন্দী ছিলেন। কেন? না সেই সময় কি হয়েছিল? আন্দোলন করার জন্য তাদেরকে বন্দী করে নেওয়া হয়েছিল। এই সমস্ত বিপ্লবীরাও কি ছিল? বেঙ্গল ভলেন্টিয়ার্সের একজন করে নেতা ছিলেন। নেক্সট, যদিও গান্ধীজি এই দলের কাজকর্মকে কিছুটা বিদ্রূপ করে পার্ক সার্কাস বলেছেন। তার মানে বেঙ্গল আমাদের যে কার্যকলাপ সেটাকে কিন্তু গান্ধীজি খুব ভালোভাবে নেননি। মানে গান্ধীজি কি বলেছিলেন? না গান্ধীজি তাকে পার্ক সার্কাস বলে অভিহিত করেছিলেন। অর্থাৎ
কি হয়েছিল না, গান্ধীজি কিন্তু সেই সময় আমাদের বাংলার যে সমস্ত বিপ্লবী কাজকর্ম তাকে কিন্তু খুব ভালো চোখে দেখেননি, অর্থাৎ তিনি সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সমর্থন কিন্তু একদমই ছিলেন না। তাহলে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে তিনি কি বলেছিলেন না, পার্ক সার্কাসের সার্কাস বলে অভিহিত করেছিলেন। নেক্সট দেখি আমি প্রশ্ন কি হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে তোমাদের এখানে দেখো এই জায়গাটা থেকে প্রশ্ন যদি তোমরা বলো তাহলে গান্ধীজি বেঙ্গল ভলেন্টিয়ার্সের কার্যকলাপকে কি নামে অভিহিত করেছিলেন, সেই জায়গাটা তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে, পার্ক সার্কাসের সার্কাস। তাছাড়া বাকি পার্টগুলো কিন্তু তোমাদের বড় প্রশ্নের জন্য একটু ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেন সেভাবে আসবে না। নেক্সট চলো আমরা যাই হচ্ছে বিপ্লবী আন্দোলনের কিছু নেতা নেত্রীর সংক্ষিপ্ত পরিচয়তে। তার মধ্যে আমরা একদম শুরুতে যে নাম করেছিলাম মাস্টারদা সূর্য সেন, সেই মাস্টারদা সূর্য সেন সম্পর্কে আমরা পড়ব। সূর্য সেনের উদ্যোগে বিপ্লবী আন্দোলনের নতুন প্রাণের স্পন্দন আসে। তার জীবনের স্মরণীয় ঘটনা কি তোমরা আগেও পড়েছো, বলো। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হলো। তার বিপ্লবী জীবন শুরু হয়েছিল 1916 খ্রিস্টাব্দে বহরমপুরে কলেজে বিএ পড়ার সময়। 1928 খ্রিস্টাব্দে কারাগার থেকে মুক্তি পেয়ে মাস্টারদা সূর্য সেন সরকার বিরোধী সংগ্রামের জন্য গঠন করেন কি, ইন্ডিয়ান রিপাবলিক আর্মি। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। তাহলে কত খ্রিস্টাব্দে গঠন করলো ইন্ডিয়ান রিপাবলিক আর্মি না, 1928 খ্রিস্টাব্দে গঠন করলো ইন্ডিয়ান রিপাবলিক আর্মি। বিপ্লবীরা চট্টগ্রামে কংগ্রেসের অফিস থেকে বেরিয়ে 4টি কেন্দ্রে আক্রমণ চালিয়েছিলেন। এগুলি হলো ফার্স্ট, সৈন্যদের অস্ত্রাগার, যেখানে সৈন্যরা কি করত, অস্ত্র রাখত। সেকেন্ড, পুলিশের অস্ত্রাগার, অর্থাৎ পুলিশরা যেখানে অস্ত্র রাখত। থার্ড, টেলিগ্রাম, এবং লাস্ট বা 4 নম্বর টেলিফোন কেন্দ্র। আরেকটা হচ্ছে কি এক্সট্রা ইউরোপীয় ক্লাব। তার মানে মোট 5টা জায়গায় 4টে প্রধান এবং একটা হলো ইউরোপীয় ক্লাবগুলোতে কি করেছিল না আক্রমণ চালিয়েছিল। কে চালিয়েছিল? মাস্টারদা সূর্য সেন। নেক্সট, বিপ্লবী আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী কর্মকাণ্ডের পরিচয় দাও। এটা তোমাদের 2 থেকে 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এরপর বীণা দাস। বীণা দাস কে ছিলেন না, বীণা দাস ছিলেন কলকাতা অ্যান্ডস গার্লস হাই স্কুলের কি না একজন ছাত্রী। তাহলে কলকাতা অ্যান্ডস গার্লস হাই স্কুলের ছাত্রী ছিলেন কি বীণা দাস। অর্থাৎ আমরা এখানে ছাত্র আন্দোলনের কথাই পড়ছি এবং আমরা পড়েছিলাম যে ছাত্রদের সাথে কি হয়েছিল, ছাত্রীরাও এই আন্দোলনে যোগদান করেছিল। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। 1932 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে এসেছিলেন কে, বাংলার গভর্নর। কি নাম না, স্ট্যানলি জ্যাকসন। তাহলে স্ট্যানলি জ্যাকসন কে ছিলেন তৎকালীন বাংলার গভর্নর। কোন সময় না 1932 খ্রিস্টাব্দ। ওই সময় বাংলার গভর্নর কে ছিলেন না স্ট্যানলি জ্যাকসন। খুব কাছ থেকে তিনি জ্যাকসনকে 5টি গুলি করেন, কিন্তু অল্পের জন্য বেঁচে যান। কে বেঁচে গেছিল? জ্যাকসন বেঁচে গেছিল। ঠিক, চলো এবার দেখি প্রশ্ন। বিপ্লবী আন্দোলনে বীণা দাসের বিপ্লবী কর্মকাণ্ডের পরিচয় দাও। এটাও তোমাদের 2 থেকে 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর রশিদ আলী দিবস। আমি শুরুতেই বলেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। কি হয়েছিল না, ভারতীয় কমিউনিস্ট পার্টির সিদ্ধান্ত অনুযায়ী 12 ফেব্রুয়ারি 1946 খ্রিস্টাব্দে কি হয়েছিল না রশিদ আলী দিবস। 1986 খ্রিস্টাব্দে রশিদ আলী দিবস, না আলী দিবস আছে, তার আগে আমাদের রশিদ আলী দিবস পালিত হয় এবং 14 ফেব্রুয়ারি পর্যন্ত এই দিবস পালন করা হয়। অর্থাৎ 12, 13, 14 কত খ্রিস্টাব্দে? 1986 খ্রিস্টাব্দে। ওই দিনটি কি হয়েছিল না ওয়েলিংটন স্কোয়ারে ভাষণ দিয়েছিল কে বা ভাষণ দিয়েছিলেন কে না প্রখ্যাত কমিউনিস্ট নেতা সোমনাথ লাহিড়ী। তাহলে ওই দিন অর্থাৎ এই 3 দিনের মধ্যে 12 তারিখে কে ভাষণ দিয়েছিলেন না ওই দিন ওয়েলিংটন স্কোয়ারে ভাষণ দিয়েছিলেন প্রখ্যাত কমিউনিস্ট নেতা অর্থাৎ বামপন্থী নেতা কি সোমনাথ লাহিড়ী। এই বিষয়ে আমরা কোথা থেকে জানতে পারি না এই বিষয়ে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাস চিহ্ন উপন্যাস থেকে আমরা তথ্য
পাই। তাহলে এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে ইম্পর্টেন্ট জায়গা কি, রশিদ আলী দিবস কবে পালিত হয় বা কোন সালে পালিত হতে শুরু করে, না 12ই ফেব্রুয়ারি 1986 থেকে শুরু হয়েছিল এবং রশিদ আলী দিবস পালন করা হয়েছিল 14ই ফেব্রুয়ারি 1986 অব্দি, অর্থাৎ 3 দিন জুড়ে পালন করা হয়েছিল। প্রথম কে ভাষণ দিয়েছিলেন, না সোমনাথ লাহিড়ী। কে ছিলেন, না কমিউনিস্ট নেতা ছিলেন। আচ্ছা, সোমনাথ লাহিড়ী যে প্রথম ভাষণ দিয়েছিলেন এটা আমরা কোথা থেকে জানতে পারি, না মানিক বন্দ্যোপাধ্যায়ের চিহ্ন উপন্যাস থেকে। ব্যাস এইটুকুনি করলেই আমাদের রশিদ আলী দিবস, এটা কিনা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, আমাদের ফুললি কমপ্লিট। আর একবার মনে করাচ্ছি, 12ই ফেব্রুয়ারি 1986 আর কতদিন, 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ 12, 13, 14 3 দিন ধরে চলেছিল। দেখি পরীক্ষায় প্রশ্ন কি আসবে। রশিদ আলী দিবস কোন তারিখে পালন করা হয়? খুব সহজ প্রশ্ন, এবং তোমাদের যদি আরেকটু ঘুরিয়ে করা তাহলে কে প্রথম বক্তৃতা দেন এবং তার সোমনাথ লাহিড়ী যে প্রথম বক্তৃতা দিয়েছিলেন তার আভাস বা সেটা আমরা কোথা থেকে জানতে পারি, মানিক বন্দ্যোপাধ্যায়ের চিহ্ন উপন্যাস থেকে। এটা তোমাদের 1 মার্কসের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকের ক্লাসে আমরা যেগুলো বললাম সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, পরীক্ষার প্রশ্ন দেখলে বুঝতে পারবে যে অনেকবার এই কোশ্চেনগুলো এসেছে। নেক্সট ক্লাসে আমরা কিন্তু এই বিপ্লবী আন্দোলনের একটা অন্য দিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে কোনো প্রবলেম হলে এই ক্লাসটা তোমরা আরেকবার দেখো, তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানিও, তোমাদের ডাউট ক্লিয়ারিং সেশনে কিন্তু সমস্ত প্রশ্নের অ্যান্সার করে দেওয়া হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে, ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো।